জি ভাইয়া। আচ্ছা, তো এখন থ্রম্বোসিস হলো বা মানে হলো বা অ্যাথেরোমার উপর থ্রম্বোসিস হলো ওভারঅল আমার এন্ড রেজাল্টটা কি, যে এন্ড রেজাল্ট হচ্ছে ভেসেলটা অক্লুশন হয়ে যাবে। আচ্ছা, ভেসেল যদি অক্লুশন হয় আর সাথে হচ্ছে যেটা এম্বোলাস, এম্বোলাস জিনিসটা তো আমরা চিনি, একটা মাস অফ টিস্যু যেটা হচ্ছে কোথাও ট্র্যাপ হয়ে, স্পেশালি স্মল ক্যালিভার ভেসেলগুলোর মধ্যে ট্র্যাপ হয়ে লুমেনটাকে ব্লক করে ইসকেমিয়া করে, লোকালাইজ ইসকেমিয়া করতে পারে। আচ্ছা ঠিক আছে। এখন এই যে এম্বোলাস মূলত আসে থ্রম্বাস থেকে, কোথাও যদি থ্রম্বাস ফর্মেশন হয় সেই থ্রম্বাসটা ডিসলজ হয়ে ডিসটালি এম্বোলাস করে ফেলে। ঠিক আছে। এছাড়াও কোথায় আমার এই যে মানে টিউমার থেকে এম্বোলাস আসতে পারে, ফ্যাট থেকে এম্বোলাস আসতে পারে, গ্যাস থেকে এম্বোলাস আসতে পারে, এই ধরনের কথাবার্তা জানি। তো কিন্তু থ্রম্বাসটা ইজ দ্য মোস্ট কমন সোর্স অফ এম্বোলাস। ঠিক আছে। আচ্ছা, এখন ভেইনের ক্ষেত্রে যখন ভেইনের এম্বুলাস গুলো পড়বো, আমরা জানি ভেইনের কমন সোর্স হচ্ছে ওই ডিভিটি, ডিপ ভেইন। হ্যাঁ, লেগ ভেইন গুলোর মধ্যে থ্রম্বোসিস হয়, থ্রম্বাসটা আমার এখানে চলে আসে। এটা মোর কমন সোর্স। এবং ভেইনের মধ্যে থ্রম্বোসিস, যেহেতু ভেইনের ওই ভালভ থাকে, ভেইনের মধ্যে থ্রম্বোসিসটা বেশি হয়, বিভিন্ন ভেইনের মধ্যে থ্রম্বোসিসটা সাধারণত বেশি হয়। ঠিক আছে, সিঙ্গেল পার্মানেন্ট। কিন্তু আর্টারির মধ্যে থ্রম্বোসিসটা কিন্তু রিলেটিভলি লেস কমন। আর্টারিতে থ্রম্বোসিসটা মোর কমন ইন দ্য ভেইন, বাট এই অ্যাথেরোস্ক্লেরোসিস ইজ মোর কমন, সরি অ্যাথেরোস্ক্লেরোসিস সরি 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 অ্যাথেরোস্ক্লেরোসিস ইজ মোর কমন ইন দ্য আর্টারি। তো অবভিয়াসলি কোশ্চেন হচ্ছে যে আর্টারি, কারণ আমি কি জানি ভেইনের যে থ্রম্বোসিস গুলো সেগুলো উপরে গিয়ে এই যে পালমোনারি এম্বোলিজম করে, ওইখানে যেহেতু ক্যাপিলারি লেয়ার আছে, এই ভেনাস থ্রম্বোসিস গুলো সাধারণত এরপরে আর্টারিয়াল সিস্টেমের মধ্যে আসে না। ঠিক আছে। তাহলে অবভিয়াসলি কোশ্চেন আসে যে আর্টারিতে যে এম্বোলাই আসে, যে ইসকেমিয়া হয়, সেই ইসকেমিয়ার সোর্স গুলো কি? আর্টারিয়াল এম্বোলাইয়ের সবচেয়ে বড় সোর্স হচ্ছে আমার হার্ট। ঠিক আছে। হার্টের কি, এই যে হার্টের ভালভের মধ্যে যদি কোনো ভেজিটেশন থাকে, আইদার ইনফেক্টিভ অথবা আমরা দেখেছি এই যে স্টেরাইল কতগুলো এম্বোলাস থাকে, হার্টের ভালভের মধ্যে কোনো ভেজিটেশন থাকলে সেগুলো ডিসলজ হতে পারে। এক, দুই হচ্ছে এই যে বিভিন্ন কন্ডিশন, যেমন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, তারপরে এই বিভিন্ন কন্ডিশনে হার্টের ভিতরে থ্রম্বাস, ইন্ট্রাভেন্ট্রিকুলার থ্রম্বাস ফর্মেশন হতে পারে, স্পেশালি উইদিন দ্য লেফট ভেন্ট্রিকল। যদি হয়, সেই থ্রম্বাসটা থেকে এম্বোলাস গিয়ে ডিসলজ করে বিভিন্ন জায়গায় বন্ধ করে দিতে পারে। কোথাও অ্যানিউরিজমাল এম্বোলাস, আমরা অ্যানিউরিজমের মধ্যেও প্রথম পড়েছি যে অ্যানিউরিজমের সবচেয়ে কমন কজ হচ্ছে যেখানে অ্যানিউরিজম হয়, অ্যানিউরিজমের প্রক্সিমালি কিন্তু আমার অ্যাথেরোস্ক্লেরোসিস হয়। অ্যানিউরিজমের প্রক্সিমালি কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিস হয়। ওই অ্যাথেরোস্ক্লেরোসিসটা যদি উপরের সারফেস লেয়ারটা কোনো কারণে ডিসরাপ্টেড হয়ে যায়, অ্যাথেরোস্ক্লেরোসিসের সারফেস লেয়ার যদি কোনো কারণে ডিসরাপ্ট হয়ে যায় ফাইব্রাস ক্যাপ, তাহলে এই ম্যাটেরিয়ালটা এম্বোলিক ম্যানিফেস্টেশন করতে পারে ডিস্টালি। এই ম্যাটেরিয়ালটা আচ্ছা টিউমার থেকে আসতে পারে। আর প্যারাডক্সিক্যাল এম্বোলাস ওই যে রেয়ার কন্ডিশনটা, যে ভেনাস থ্রম্বোসিস যদি আমার আর্টেরিয়াল সিস্টেমের মধ্যে ঢুকে যেতে পারে, তাহলে সেটাকে আমরা প্যারাডক্সিক্যাল এম্বোলাস বলছিলাম। তো এগুলো তো বোঝা যায়। আচ্ছা, আর ভাইয়া অ্যানোরিজমাল এম্বোলাসটা আরেকবার বলবেন? আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে অ্যানিউরিজমের মধ্যে হোয়াট আর দ্য মোস্ট কমন কজ অফ অ্যানিউরিজম? অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস অ্যানিউরিজম কেন হয়? ডিস্টাল হচ্ছে যে ফ্লোর জন্য, টার্বুলেন্স ফ্লোর জন্য, যেখানে অ্যাথেরোস্ক্লেরোসিস ফর্ম হয় তার নিয়ার ডিস্টাল হচ্ছে অ্যানিউরিজম ফর্ম হয়। হ্যাঁ এক্স্যাক্টলি। স্পেশালি লার্জ তার ডিস্টালি মানে ডাইলেটেশন হয়। এখন ডাইলেটেশনটা যখন একটা স্পেসিফিক ইয়ার ওখানে যায় তখনটা। তো ওই অ্যানিউরিজমের প্রক্সিমালি তো একটা অ্যাথেরোস্ক্লেরোসিস আছে। ঠিক আছে। ওই অ্যাথেরোস্ক্লেরোসিস প্লাকটা মানে সো ওই মানে লুকস লাইক যে অ্যানিউরিজম থেকে হচ্ছে আমার এম্বোলাসটা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এম্বোলাসটা হয় হচ্ছে অ্যানিউরিজমের প্রক্সিমালি যে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাকটা আছে, সেই প্লাকটা ডিসলজ হয়ে আপনার অ্যাকচুয়ালি এম্বোলাসটা তৈরি করে। বুঝতে পেরেছি কথাটা? মানে ওই ডাইলেটেড পোরশনটা আসলে এম্বোলাস তৈরি করে না। এম্বোলাস তৈরি করে ওই অ্যানিউরিজমের ঠিক প্রক্সিমালি অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক যেটা, সেটা ডিসলজ হয়ে আপনার ডিস্টালি হচ্ছে ইয়া করে। নাহলে এমনি অ্যানিউরিজম ভেসেল ডাইলেট হয়ে আছে, অনেক ডাইলেট হয়ে আছে, আসলে ডাজ নট কজ এনি ইয়া কি বলে এম্বোলিজম। বুঝছেন আমার কথাটা? জি ভাই। আর প্যারাডক্সিক্যাল কোনটা বললেন? ওই যে ভেনাসটা আসলে যদি কোন কারণে আর্টারিয়াল
ওটা কিভাবে আসবে ভাইয়া? ওটা তো আপনি বললেন না যে পালমোনারিতে গিয়ে আটকায় যায় ওটা। সাধারণত তো বলেছি বেশিরভাগ কখন আসতে পারে, এখানে প্রজ্ঞাপা একটু হেল্প করতে হবে। এটা মানে টার্মটা তো এরকম। ভাইয়া, প্যারাডক্সিক্যাল এম্বোলাস জানতে চাচ্ছেন? প্যারাডক্সিক্যাল এম্বুলেন্সটা প্যারাডক্সিক্যাল এম্বোলাস মানে হচ্ছে আপনার রাইট সিস্টেমের কোনো এম্বোলাই, মানে ভেইন থেকে এসে হার্টে এসে যদি কোনোভাবে সেটা লেফট সিস্টেমে চলে যায়, মানে ভেনাস সিস্টেমের কোনো এম্বোলাস যদি আর্টেরিয়াল সিস্টেমে চলে যায়, গিয়ে এম্বোলিজম করে, তাহলে সেটাকে বলে প্যারাডক্সিক্যাল এম্বোলাস। আসে কিভাবে? সাধারণত তো এখানে যে পালমোনারি এম্বোলাই এর পর তো ওরা সামনে প্রসিড করতে পারার কথা না, মানে ক্যাপিলারি সিস্টেমটা ক্রস করে কিভাবে? পালমোনারি এম্বোলিজম তো পালমোনারি এম্বোলিজম, এটা প্যারাডক্সিক্যাল এম্বোলাস। প্যারাডক্সিক্যাল এম্বোলাস মানে রাইট সিস্টেম থেকে যদি লেফট সিস্টেমে যায়, ভেনাস থেকে আর্টেরিয়াল সিস্টেমে গিয়ে যদি কোনো এম্বোলাস যদি অক্লুড করে দেয়, ধরেন এএসডি বিএসডি থাকে না হার্টে, হার্টে ছিদ্র থাকে, যে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট থাকে, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট থাকে, এইগুলোর ভিতর দিয়ে যদি এম্বোলাস চলে যায় রাইট সিস্টেম থেকে লেফট সিস্টেমে, মানে ভেইন থেকে আসলো সুপিরিয়র ইনফেরিয়র ভেনা ক্যাভা দিয়ে রাইট চেম্বারে অফ হার্টে আসলো, এসে লাংয়ে যাওয়ার আগেই সেটা হার্টের ইন্টার অ্যাট্রিয়াল অথবা ইন্টারভেন্ট্রিকুলার ডিফেক্ট দিয়ে সেখান দিয়ে আপনার লেফট সিস্টেমে চলে গেল, মানে আর্টারিয়াল সিস্টেমে চলে গেল। রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়াম অথবা রাইট ভেন্ট্রিকল থেকে লেফট ভেন্ট্রিকলে চলে গেল, গিয়ে অ্যারোটার মাধ্যমে বডির আর্টারিয়াল সিস্টেমে চলে গেল, গিয়ে যখন এটা কোথাও কোনো ব্লক করবে, স্ট্রোক হতে পারে বা যে কোনো আর্টারি অক্লুড করতে পারে, সেটাকে বলে প্যারাডক্সিক্যাল এম্বোলাস। সো ওকে ওকে, মানে বাইপাস করবে আর কি। লাংসের দিকে গেলেও ওটা পালমোনারি এম্বোলাই করে আর সামনের দিকে যাবে না। যদি কোনো কারণে লাংস থেকে অন্য বাইপাস রাস্তা পায় তাহলে সে প্যারাডক্সিক্যাল এম্বোলাই। যাই হোক, ওটা মনোযোগ না দিই। কিন্তু মূল কথা হচ্ছে যে আর্টারিতে এম্বোলিজম হওয়ার সোর্স গুলো একটু মাথায় রাখতে হবে। সবচেয়ে কমন সোর্স হচ্ছে অ্যাথেরোমা, অ্যাথেরোমা, অ্যাথেরোমা। অ্যাথেরোমা বাদে যদি হার্টের কোনো ভেজিটেশন থাকে অথবা যদি কোনো টিউমার এম্বোলাস থাকে তাহলে আচ্ছা যাই হোক। এখন অ্যাথেরোস্ক্লেরোসিসের সমস্যা কি আমরা বুঝতেই জানি। এটা হচ্ছে প্রথম কথা, এটা ভাস্কুলার অক্লুশন করে, ভাস্কুলার স্টেনোসিস করে, কজিং ইসকেমিয়া। ঠিক আছে? নাও হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অক্লুশন এন্ড স্টেনোসিস? ভেসেল অক্লুশন ভার্সেস ভেসেল স্টেনোসিস, এই দুটার মধ্যে ডিফারেন্স কি? হ্যাঁ, স্টেনোসিস মানে তো ভেসেলটা লুমেন ছোট মানে চিকন হয়ে যাওয়া, আর অক্লুশন মানে পুরো লুমেনটাই বন্ধ হয়ে গেছে, অক্লুডেড হয়ে গেছে। মানে পার্শিয়াল ভার্সেস কমপ্লিট, পার্শিয়াল ভার্সেস কমপ্লিট, তাই তো? তো একটার মধ্যে ইসকেমিয়া করবে আর এটা হলে অক্লুশন হলে গ্যাংগ্রিন হবে অ্যাকচুয়ালি, মানে যদি কোলাটারাল না থাকে। ঠিক আছে? বা এই যে এমআই, এটা তো নেক্রোসিস, মানে মানে তো পার্শিয়াল ভার্সেস কমপ্লিট। ইসকেমিয়া করলে এই যে আমরা অ্যানজাইনা পাই, ভাইরাস মানে সরি স্টেনোসিসের ক্ষেত্রে আমরা পাই অ্যানজাইনাটা, ভাইরাস অক্লুশনের ক্ষেত্রে আমরা পাই এমআইটা। ঠিক আছে? যে এখানে কমপ্লিট, সেই কারণে হচ্ছে এই যে সেল নেক্রোসিস হয়ে যাবে, আর এখানে ইনকমপ্লিট, সেই জন্য ইসকেমিক পেইন ডেভেলপ করবে। ঠিক আছে? সাথে হচ্ছে যে প্লেক থ্রম্বোসিস অর হেমোরেজ, মানে থ্রম্বাস প্লেকটা যদি কোনো কারণে ডিসলজ হয় তাহলে ইন্টারনাল হেমোরেজ করতে পারবে একটা, আর অবভিয়াসলি ডিসলে এম্বোলাইজ করতে পারবে। এগুলো সহজ হিসাব আমরা জানি। এখন ভাস্কুলাইটাইটিস আসেন। ভাস্কুলাইটাইটিস ইনক্লুড অল ইনফ্লামেটরি ডিসঅর্ডার। ভাস্কুলাইটাইটিস হচ্ছে ইনফ্লামেটরি ডিসঅর্ডারস অফ ব্লাড ভেসেলস। ঠিক আছে? সব ইনফ্লামেশন। আমরা তো একটু আগে পড়লাম না যে ইমিউন ইনফ্লামেটরি কন্ডিশন গুলি। আচ্ছা দেখি ওরা কি বলে। These are multisystem disorder with highly vascular areas such as skin, kidneys, synovium, and eye are probably due to variety of pathological inflammatory process such as immune complex or complement activation. ঠিক আছে? ইনফেকশনটাকে ওরা কনসিডার করেনি। The damaged blood vessel leading to thrombosis and resulting in ischemia or infarction. Blood vessels যেমন বার্জেস ডিজিজ। প্রোগাপা একটু, প্রোগাপা কি বলতে পারেন যে এই যে ভাস্কুলাইটিস এবং ভাস্কুলাইটিস এর মধ্যে ডিফারেন্সটা আছে কি নাকি দুটো সিনোনিমাস? ভাস্কুলাইটিস হচ্ছে একটা গ্রুপ অফ ডিজিজ, মানে গ্রুপ অফ কন্ডিশন যেটাতে সিস্টেমিক ইনভলভমেন্ট থাকবে, মানে ভেসেল ইনফ্লামেশনের সাথে কোনো একটা সিস্টেম ইনভলভমেন্ট থাকবে, সেটা হচ্ছে ভাস্কুলাইটিস। মানে সিস্টেমিক কোনো কজে যখন ভেসেলে ইনফ্লামেশন হয় সেটা হচ্ছে ভাস্কুলাইটিস। ভাস্কুলাইটাইটিস মানে সিস্টেমিক কজ। আর লোকালি আমার ভেসেলটা ইনফ্লেমড, যেমন আমি ইনজেকশন দিয়েছি থ্রম্বোফ্লেবাইটিস, ভাস্কুলাইটিস। ঠিক আছে? তার সেটা ভাস্কুলাইটিস।
আচ্ছা আচ্ছা জি, সিস্টেমিক ভার্সেস লোকাল জানলাম। এখন আমরা এখানে যেগুলো নিয়ে কথা বলি সেগুলো তো হচ্ছে ভাস্কুলাইটাইটিস তাহলে, তাই না? যেমন এই যে বার্জেস ডিজিজ, ঠিক আছে, ভাস্কুলাইটাইটিস, জায়ান্ট সেল আর্থ্রাইটিস এবং তাকায়াসো আর্থ্রাইটিস, আরো অনেকগুলো তো আছে ডেভিডসনের মধ্যে, ঠিক আছে, অনেকগুলো আছে। অত মনোযোগ হয়তো দিতে হবে না, কোশ্চেনের পার্সপেক্টিভও যদি লাগে তাহলে যাব। তো বার্জেস ডিজিজ কি থ্রম্বোজেনেটিস সাবলিটারিস, এটা তো সবাই জানি, এটা সম্পর্কে কেউ কিছু বলেন? বার্জেস ডিজিজ সম্পর্কে কি কি জানি আমরা? একজন বলেন। স্মোকারদের হয় দেন হচ্ছে আপনার ইয়াং এজে হয়, রিলেটিভ। আর হচ্ছে ছিল না রিলেটিভলি আর কি। হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে ছিল ভাই ওই যে এটাতে ওই যে ইন্টারমিটেন্ট ক্লডিকেশন কি এটাতে থাকে না? হ্যাঁ, হতে পারে, হতে পারে। তারপরে আর এটা হচ্ছে স্মোকিং যদি ইনহিবিট করা যায় এটা প্রগনোসিস খুব ভালো। আচ্ছা, আর কি জানি? সো ওই যে স্মোকার, বেয়ার ফুটেড, এরকম কিছু রিস্ক ফ্যাক্টর ছিল, কিন্তু মূল হ্যাঁ বেয়ারফুট। হ্যাঁ, তারপর ওই যে স্মল এন্ড মিডিয়াম সাইজ ভেসেল গুলোর মধ্যে হচ্ছিল, এরকম কিছু কথা আছে, তাই না? ঠিক। কিন্তু মূল হচ্ছে, মূল আপনি ফিজিওলজিক্যাল, প্যাথোফিজিওলজিক্যাল বা সিমটমকে ডিফারেন্ট এইভাবে কোয়েশ্চেন করি। সেটা হচ্ছে একটা পেশেন্ট আসছে, সেটা হচ্ছে যে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাকের কারণে বা অ্যাথেরোমার কারণে আপনার আর্টেরিয়াল অক্লুশন অথবা আর্টেরিয়াল স্টেনোসিস হয়েছে। আরেকটা পেশেন্টের বার্জার্স ডিজিজের কারণে আর্টেরিয়াল অক্লুশন বা আর্টেরিয়াল স্টেনোসিস হয়েছে। আপনি কিভাবে ডিফারেন্সিয়েট করবেন? সামনে আছে কি কোশ্চেনটা? নেই বোধহয়। কিভাবে ডিফারেন্সিয়েট করবেন, মানে এই রিলেটেড কিছু কোশ্চেন ছিল তো, তাই না? এই রিলেটেড কিছু কোশ্চেন ছিল। ক্লিনিক্যালি আপনি কিভাবে ডিফারেন্সিয়েট করবেন whether this disease is due to vasculitis or whether this disease is due to atheromatous plaque formation? কিভাবে ডিফারেন্সিয়েট করবেন? একটা পেশেন্ট আসলো বার্জার্স ডিজিজ, আপনি আন্ডারগ্রেডে থাকতে বলতেন না, হ্যাঁ দিস ইজ আ কেস অফ পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, মোস্ট প্রবাবলি বার্জার্স ডিজিজ, বলতেন না আন্ডারগ্রেডে থাকতে? ঠিক আছে, কিভাবে বলতেন? মানে ধরেন আমার পিভিডির ফিচার নিয়ে আসছে, ইসকিমিয়া তো সবাই ইসকিমিয়া, ঠিক আছে, এটা ভাস্কুলাইটাইটিস হলো ইসকিমিয়া ভার্সেস হচ্ছে আমার অ্যাথ্রোমা ফর্মেশন হচ্ছে, সেটার ক্ষেত্রেও ইসকিমিয়া। আপনি কিভাবে বলবেন যে এটা ইসকিমিয়া ডিউ টু বার্জার্স ডিজিজ, কিভাবে বলবেন? কোন আইডিয়া? হ্যালো, ধারণা? একটা দুটো তো যে বললেন। হিস্ট্রি থেকে, হ্যাঁ হিস্ট্রি থেকে করব। হিস্ট্রি প্রথম তো আমার হিস্ট্রি, ভেরি গুড। হিস্ট্রিতে পেশেন্টের বয়স অল্প, এত অল্প বয়সে অ্যাথ্রোমা ফর্মেশন ইজ লেস লাইকলি, ঠিক আছে। পেশেন্টের স্মোকিং এর হিস্ট্রি, এখন স্মোকিং এর হিস্ট্রি দুজনের ক্ষেত্রেই আছে, স্মোকিং মে কজ অ্যাথ্রোমা ফর্মেশন, মে কজ বার্জার্স ডিজিজ, ঠিক আছে। আচ্ছা বেয়ার ফুটেড, তো আচ্ছা ঠিক আছে, বেয়ার ফুটেড বার্জার্স ডিজিজে বেশি হিস্ট্রি থাকে, ঠিক আছে। তো আপনি সাথে এই যে সাউথ এশিয়ান পিপল, আসকানজাস জু, ওই গ্রুপেও মিলালেন, ঠিক আছে। এইচএলএ বি 25, কিন্তু মানে আপনি ডিফারেন্সিয়েট যে না, দিস ইজ নট অ্যাথেরোমা, this is not, this ischemia is not, মানে ischemia present in this patient is not due to atheroma, but not due to atherosclerosis, but rather due to, this is a case of Buerger's disease. এটা আপনি কিভাবে বলবেন? হ্যাঁ পেরিফেরাল পালস গুলো দেখবো। পেরিফেরাল পালস atheroma হলেও বন্ধ হয়ে যাবে, Buerger's disease হলেও বন্ধ হয়ে যাবে। ভাই একটা ওই যে পেইনের একটা ছিল না ক্রাইটেরিয়া, যে একটা ওই যে পেশেন্ট যখন হাঁটা শুরু করবে তখনই পেইন শুরু হবে, আর একটা ছিল যে পেশেন্ট কিছু দূর যাওয়ার পর পেইন কমপ্লেন করবে, পেশেন্টের পা যদি একটু এলিভেট করে রাখা যায় তাহলে পেশেন্টের পেইনটা সাবসাইডেড হবে। আই ওয়াজ টকিং, এই জায়গাটা এখানে খুব বেশি দেয়নি, কিন্তু কিছু কোশ্চেনের পার্সপেক্টিভে পেয়েছি, সেজন্য আই ওয়ান্টেড টু ডিসকাস দিস। সিমটমস অফ ভাস্কুলার ডিজিজ, ঠিক আছে। আমার কাছে 28 এডিশনটা নেই, আমরা 27টা নেই, আমি 28 থেকে দেখাচ্ছি। এরকম কিছু সিমটম সম্পর্কে আপনারা পড়েছেন, তাই না?
these were the symptoms of chronic lower limb arterial stenosis or occlusion. দেখেন আবার বলছি stenosis or occlusion বলেছেন ওরা। So এটা whatever the cause is, artery complete অথবা partial obstruction হয়ে গেলে these will be the features. একটা বলেছে intermittent claudication, একটা হচ্ছে rest pain, একটা হচ্ছে dependent rubor or sunset foot একটা টার্ম ছিল, ulceration হতে পারে, gangrene হতে পারে, arterial pulsation diminished or absent হতে পারে, arterial bruit থাকতে পারে, slow capillary refilling। মানে arterial insufficiency যদি থাকে, arterial insufficiency যদি থাকে, these will be the features। ঠিক আছে, এখন কিভাবে হয় এই ফিচারগুলি? মানে what is intermittent claudication? intermittent claudication জিনিসটা কি ছিল? ওই যে হাঁটা শুরু করার পর সে বলবে যে কিছু দূর যাওয়ার পর সে আর হাঁটতে পারে না, তার অনেক পা ব্যথা হয়, এটা তো ইন্টারমিটেন্ট ক্লডিকেশন। কেন হয় এটা? কেন হয় intermittent claudication mechanism কি? what is the mechanism of intermittent claudication? মানে আমার এখন পায়ে ব্যথা নেই, কিছু দূর হাঁটলাম, কিছু দূর হাঁটার পরে কি তখন মেটাবলিক ডিমান্ড বেড়ে যায় পায়ের মাসলগুলোতে। তো intermittent claudication মানে হচ্ছে যে intermittent claudication এর একদম এখন যদি আরেকটা রোগী পান একদম স্পেসিফিক হিস্ট্রি দিবে যে যখন আমি রেস্টে মাসলের একরকম মেটাবলিক ডিমান্ড থাকে। ঠিক আছে, আপনি যখন অ্যাক্টিভিটি করবেন মাসলের অ্যাক্টিভিটি যখন বাড়বে মাসলের ডিমান্ড বাড়বে। ঠিক আছে, মাসলের ডিমান্ড বাড়বে। এখন আমার এই ভেসেলটা তো স্টেনোস্ট, ভেসেলটা স্টেনোস্ট হয়ে থাকার কারণে সে একটা লেভেলের উপরে তার ব্লাড সাপ্লাই দেওয়ার ক্যাপাসিটি নেই, একটা লেভেলের উপরে ব্লাড সাপ্লাই দেওয়ার ক্যাপাসিটি নেই। যখন হাই ডিমান্ড হয় মাসেলের মধ্যে তখন এই তার মাসেলটার মধ্যে ওই ডিমান্ডটা মিট করতে পারে না ভেসেলটা, ওই ডিমান্ড মিট করতে না পারার কারণে মাসেলটা রিলেটিভলি ইসকেমিয়া। যেই কারণে ইন্টারমিডিয়েট ক্লটিকেশনের সেকেন্ড একটা লাইন ছিল, ইন্টারমিডিয়েট ক্লটিকেশনের একদম 4টা স্পেসিফিক কথা ছিল। দাঁড়ান, 3টা লাইন ছিল ডেফিনেশনে এবং 3টা লাইনই আমরা শুনতে চাইতাম, যে 3টা লাইন না বলা পর্যন্ত পরীক্ষা থামতে দিতাম না। ঠিক আছে, কারণ ওই 3টা লাইন ছাড়া ইন্টারমিডিয়েট ক্লডিকেশন ইজ নট এক্সপ্লেইনড। Where is intermittent claudication? এক মিনিট। এই যে ইন্টারমিডিয়েট ক্লডিকেশন হচ্ছে 1 নাম্বার ব্রট অন বাই ওয়াকিং, হাঁটা শুরু করলে ব্যথা করবে, নট প্রেজেন্ট অন দ্য টেকিং ভেরি ফার্স্ট স্টেপ, মানে প্রথম যখন হাঁটা শুরু করলো তখন ব্যথা শুরু হবে না, প্রথম হাঁটা মানে হাঁটা শুরু হইলে ব্যথা শুরু হয়, তাহলে এটা ওয়ে নট ইন্টারমিডিয়েট ক্লডিকেশন। কিছু দূর হাঁটার পরে ব্যথাটা শুরু হবে। আর 3 নাম্বার, এটাও ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিলিভ বাই টেকিং স্টিল, মানে স্ট্যান্ডিং স্টিল, যে সে হাঁটা বন্ধ করে দিলে যখন মেটাবলিক ডিমান্ডটা কমে যাবে তখন তার ব্যথাটা খুব দ্রুত ইমপ্রুভ করা যাবে। নার্ভ কম্প্রেশন। ভাইয়া এই ইন্টারমিটেন্ট ক্লডিকেশনটা কি বার্জার ডিজিজেও থাকবে, অ্যানাথোরোমার জন্য যেটা হবে সেটাতেও থাকবে? এক্স্যাক্টলি। তো দিস ইজ মোর লাইকলি যে এই ইন্টারমিটেন্ট ক্লডিকেশন আছে, একটা পেশেন্টের ইন্টারমিটেন্ট ক্লডিকেশন আছে, তাহলে আমি বুঝবো যে পেশেন্টটার ইয়া আছে, কি বলে, পেশেন্টটার আর্টেরিয়াল স্টেনোসিস আছে, আর্টেরিয়াটা পার্শিয়ালি অক্লুডেড। The patient has arterial stenosis, intermittent claudication আছে। আবার বুঝুন, intermittent claudication এর হিস্ট্রি যদি দেয় আমাকে এরকম একটা এরকম একটা পেইন brought on by walking, not present on first step and relieved by standing still, whatever the distance is, এই এরকম একটা হিস্ট্রি যদি আমি পেশেন্ট থেকে পাই তাহলে আমি বুঝবো তার কোনো না কোনো আর্টারির মধ্যে স্টেনোসিস আছে। এক, ঠিক আছে। এবং ইন্টারমিটেন্ট ক্লডিকেশনের ক্ষেত্রে দেখেন আর্টেরিয়াল স্টেনোসিস গুলো সাধারণত পেরিফেরাল ভাস্কুলার ডিজিজই বলেন অথবা বার্জেস ডিজিজই বলেন, মানে বার্জেস ডিজিজ বলেন অথবা আমার ইয়া বলেন, কি বলে, অ্যাথ্রোমা বলেন। ইন্টারমিটেন্ট ক্লডিকেশনের হিস্ট্রিটা মানে ভাস্কুলার লুমেন কিন্তু প্রোগ্রেসিভলি মোর অক্লুডেড হবে। এই জন্য ওই যে আপনারা হিস্ট্রি বলার সময় বলেও আসছেন, খেয়াল করে দেখেন, হ্যাঁ পেশেন্ট আগে 1 মাইল হাঁটার পরে হতো, এখন 500 মিটার হাঁটার পরে হয়, 200 মিটার হয়। কি কারণে? যত আর্টেরিয়াল লুমেন স্টেনোসিসের পরিমাণ যত বাড়বে তার এই ডিমান্ড মিট করার ক্যাপাসিটি তত কমতে থাকবে, তত অল্প দূর গিয়েই ব্যথা শুরু হয়ে যাবে। তো দিস ইজ ইন্টারমিটেন্ট ক্লডিকেশন। ইন্টারমিটেন্ট ক্লডিকেশনের হিস্ট্রি মানে হচ্ছে আমার আর্টেরিয়াল স্টেনোসিসের হিস্ট্রি, ঠিক আছে। ইন্টারমিটেন্ট ক্লডিকেশনের পরের ধাপে ছিল রেস্ট পেইনের হিস্ট্রি। রেস্ট পেইন কেন? যে রেস্ট পেইন সিগনিফাইজ যে এখন
This is not occlusion. Occlusion will cause gangrene or ulceration. Rest pain signifies যে এখন stenosis is so much severe যে তার রেস্টিং স্টেজে যতটুকু ডিমান্ড আছে সেটুকু সে ফুলফিল করতে পারে না। আমি কি কথাটা বুঝাতে পারলাম? যে রেস্টিং স্টেজে তার জি ভাইয়া। মেটাবলিক ডিমান্ড সেটাও মেটাতে পারে না, দ্যাট সিগনিফাইজ রেস্টিং পেইন। ঠিক আছে? আচ্ছা, আর কিছু জিনিস আছে যে ডিপেন্ডেন্ট রোবট আর সানসেট ফুট আছে, যে হাত পা পাশে থেকে নিচের দিকে নিয়ে নিলে গ্র্যাভিটির কারণে কিছু ব্লাড ফ্লো বেশি হয়, হোয়াট এভার ইট ইজ। কিন্তু আই ওয়ান্ট টু ফোকাস অন দিস এরিয়া, দিস 3 এরিয়া ইনফ্যাক্ট। ঠিক আছে? আলসারেশন অথবা গ্যাংগ্রিন অথবা আর্টেরিয়াল পালসেশন ডিমিনিশ অর অ্যাবসেন্ট এগুলো সিগনিফাই করে যে the artery is completely occluded rather than incomplete occlusion. The artery is completely occluded, 2 নাম্বার। ঠিক আছে? আর যেখানেই আমার আর্টারি অক্লুশন পার্শিয়াল অথবা কমপ্লিট আছে সেখানে একটা টার্বুলেন্স অফ ফ্লো থাকবে। সেই টার্বুলেন্স অফ মানে ব্লাড ফ্লোর কারণে আপনি আর্টেরিয়াল ব্রুই পেতে পারেন। ঠিক আছে? এবং অবভিয়াসলি আর্টেরিয়াল স্টেনোসিস অথবা অক্লুশন থাকলে আমি ক্যাপিলারি রিফিল পেতে পারি। So these are the symptoms produced by ischemia of the lower limb, either partial or complete. ঠিক আছে? এখন আমাদের প্রশ্নটা ছিল যে আমি কিভাবে ডিফারেন্সিয়েট করব বার্জার্স ডিজিজ ভার্সেস আমার ক্রনিক লোয়ার লিম্ব ইসকেমিয়া বা অ্যাথ্রোম্যাটাস অক্লুশন, কিভাবে ডিফারেন্সিয়েট করব? বার্জার্স ডিজিজ সম্পর্কে তো তেমন কিছু দেয়ও নাই, কিভাবে ডিফারেন্সিয়েট করবেন? অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েট করার জন্য প্রথম কথা, বার্জার্স ডিজিজ ডিফারেন্সিয়েট করার জন্য, ঠিক আছে, আপনাকে এই যে বার্জার্স ডিজিজ ডিফারেন্সিয়েট করার জন্য প্রথম কথা, বার্জার্স ডিজিজ ইজ এই যে অ্যাকচুয়ালি যদি আপনি ডিফারেন্সিয়েট করতে চান সেটার জন্য আপনাকে আর্টারি থেকে বায়োপসি নিয়ে, বায়োপসি মানে বার্জার্স ডিজিজটা এই আজান দিয়ে দিয়েছে, তো আজকে তো শেষ করে দিতে হবে, সরি। আচ্ছা, আমরা সামনে এখান থেকে কন্টিনিউ করব। ভাই আজকে রেকর্ডিংটা একটু দিয়ে দিন, আমি অনেকক্ষণ শুনতে পারি। এখন বিকালে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? থ্যাংক ইউ। সেটা হচ্ছে যে বার্জার্স ভার্সেস অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্য আপনাকে অ্যাকচুয়ালি যদি আপনি ডিফারেন্সিয়েট করতে চান আপনাকে করতে হবে হিস্টোলজি। ঠিক আছে? হিস্টোলজি আপনি কনফার্মেটরি ভাবে বলতে পারবেন না। হিস্টোলজি না করে এই অক্লুশনটা পার্শিয়াল অথবা এটা আপনি পারবেন না। তবু আপনি কমপ্লিটলি বলতে পারেন। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে যদি অ্যানজিওগ্রাম করেন। ঠিক আছে? অ্যানজিওগ্রাম করে যদি সাইড দেখেন, ঠিক আছে, স্মল সাইজ ভেসেল ভার্সেস মিডিয়াম সাইজ ভেসেল ভার্সেস লার্জ সাইজ ভেসেল, ঠিক আছে, তারপর হচ্ছে অ্যানজিওগ্রাম করে আপনি হালকা ধারণা পেতে পারেন, আপনি রিস্ক ফ্যাক্টর দিয়ে হালকা ধারণা পেতে পারেন, কিন্তু কনফার্ম যে দিস ইজ নট অ্যাথেরোস্ক্লেরোসিস, দিস ইজ বার্জার্স ডিজিজ, এই কথাটা ডেফিনিটিভ বলতে হলে অ্যাকচুয়ালি ইউনিট হিস্টোলজি অফ দ্য আর্টারি। এবং আর্টারি হিস্টোলজি করে যদি আপনি দেখেন যে এরকম অ্যাথেরোমা ফর্মেশন হয়ে আছে, তাহলে আপনি বলবেন যে হ্যাঁ এইখানে মাল্টিপল অ্যাথেরোমাটাস প্লাগ জমছে। আর যদি আপনি দেখেন যে তার এই যে হিস্টোলজিক্যালি এই যে ইনফ্লামেটরি চেঞ্জেস ইন দ্য ওয়াল অফ দ্য আর্টারিজ এবং ভেইনস পাচ্ছি, যে কারণে থ্রম্বোসিস হচ্ছে, মাল্টিপল থ্রম্বোটিক ফেনোমেনন হচ্ছে, নট অ্যাথেরোমা, থ্রম্বোসিস হচ্ছে, তাহলে আমি সেটাকে বলবো থ্রম্বোএনজাইটিস অবলিটারান্স। আমি কথা বললাম, বোঝা গেছে ভাই? যে এইটা ডিফারেন্সিয়েটেড বাই প্রথম কথাই রিস্ক ফ্যাক্টর, ঠিক আছে, এই যে রিস্ক ফ্যাক্টর, আর ডেফিনিটিভের জন্য অ্যাকচুয়ালি ইউনিট হিস্টোলজি বা বায়োপসি, ঠিক আছে, নাম্বার 1। আচ্ছা, বাকিটুকু উইল কন্টিনিউ। বেশি অল্প হয়ে যাচ্ছে পড়া, আচ্ছা হইলে হোক, অসুবিধা নাই, আমরা সন্ধ্যাবেলা পড়ি। আজকে সন্ধ্যায় কি পড়বেন ভাই? হ্যাঁ এটাই দেখবো, আবার এই অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া আর ক্রনিক লোয়ার লিম্ব। তো দেখে রাখেন পারলে। ভাইয়া সন্ধ্যায় কি সেশন হবে? না সন্ধ্যায় না, বসে সন্ধ্যায় পড়ি ভাই, একটু অন্যান্য আচ্ছা আচ্ছা ভাই, যদি সম্ভব হয় ভাই, ঠিক আছে, যদি জি সম্ভব হয় জি, যে আপনি এই বাকি চ্যাপ্টার গুলো যদি এনার্জি থাকে বাকি চ্যাপ্টার গুলো দেখে রাখেন, ঠিক আছে, তাহলে যেন কালকে আমরা টান দিতে আচ্ছা আচ্ছা ভাইয়া, ঠিক আছে?
আচ্ছা ভাইয়া, থেকেও সফট কপি থেকেও তুলে রাখলে তখন আমরা দ্রুত পড়ে ফেলতে পারবো ভাই। জি ভাইয়া, জি। ওকে, আমি দিয়ে দিচ্ছি এখন। আল্লাহ হাফিজ ভাই। আল্লাহ হাফেজ। Bye,